কারণ তারা তীক্ষ্ণ দাঁত মাংস খায়। আচ্ছা, মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য হলো তীক্ষ্ণ দাঁত, অর্থাৎ দাঁতের সাহায্যে তারা হচ্ছে এই মাংসগুলো খেয়ে থাকে। আচ্ছা, তার নয়ের ছয়। তোমরা সবাই মিউট করে রাখো, আর যখন বলবা তখন মিউট সারিয়ে বলবা, আবার বলা শেষ হলে মিউট করে রাখবা, তাহলে আর নয়েজ হবে না। আচ্ছা, এরপরে দেখো বলছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়। তো কোন উদ্ভিদে শ্বাসমূল পাওয়া যায়? সুন্দরী। সুন্দরী। কারণ কি? কারণ সুন্দরী গাছ সুন্দরবনে বাস করে এবং সুন্দরবনের সকল উদ্ভিদেরই শ্বাসমূল রয়েছে। ও আচ্ছা, এই শ্বাসমূলের কাজ কি? কাজটা বলো শ্বাসমূলের। তার শ্বাসমূল হলো মানে আমরা তো অক্সিজেন গ্রহণ করি, আর শ্বাসমূল যে উদ্ভিদগুলো তারাও অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা, তারাও হচ্ছে অক্সিজেন গ্রহণ করে। তো সমুদ্রের যে মাটি, ওইখানে তোমার লবণ বেশি থাকার কারণে এই শ্বাসমূলগুলো উপরে উঠে আসে, উপর থেকে তারা হচ্ছে অক্সিজেন নেয়। এর জন্য কি শ্বাসমূল, সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়, আর তারা হচ্ছে কি অক্সিজেন গ্রহণ করে। এরপরে আসো, এখানে বলছে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে কোনটা? বায়োকুটুরি। বায়ুকুটুরি। সবাই বলবা। বলছে তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে। তীব্র ঠান্ডায় চর্বি স্তর, হ্যাঁ, আর চর্বি স্তর থাকে। আর এই তীব্র কারণ ঠান্ডায় আমরা দেখেছি নিরক্ষরের প্রাণী যেমন শ্বেত ভাল্লুক তার আচ্ছা, শ্বেতভালুকের তোমার কি উপরে লোমের নিচে প্রচুর পরিমাণে চর্বি স্তর, মানে চর্বি থাকে, যার ফলে কি সে ওইটা তোমার ঠান্ডা স্থানে কি ঠান্ডা থেকে বাঁচে। হ্যাঁ। আচ্ছা, বলছে ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো কোনটি? ফার্ন। 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 হ্যাঁ। হ্যাঁ। এরপরে তোমার জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? স্বাদু যেখানে পানির কোনো জীব স্বচ্ছন্দে বাস করে সেটাই জীবের আবাসস্থল। যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করে সেটাই জীবের আবাস। আচ্ছা, বলছে স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? স্বাদু পানির পরিবেশে বিভিন্ন প্রাণী থাকে, যেমন যেমন রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক। তাছাড়া বিভিন্ন ধরনের উদ্ভিদও রয়েছে, যেমন শাপলা, পদ্ম, কুচিরিপানা, কুচিপানা, টুপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই সকল অঞ্চলে সাধারণত যে সকল উদ্ভিদ এবং মাছ যেগুলো দেখা যায়, সেগুলো হলো কি স্বাদু পানির মাছ, অর্থাৎ স্বাদু পানির প্রাণী। আচ্ছা, তো প্রথম অধ্যায় নিয়ে কারো মনে কি কোনো কোশ্চেন আছে? আর তোমাদের কি এই অধ্যায়ে কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, তো তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দেখো, না স্যার। তোমাদের দ্বিতীয় অধ্যায়টি হলো জীব ও স্যার পরিবেশের। তো ও আচ্ছা, সমস্যা নেই। যদি তোমার কাছে কোনো কিছু অজানা থাকে বা কোনো কোশ্চেন থাকে, তুমি কোশ্চেন করবা। পাশাপাশি আমরা যে নতুন যে বিষয়গুলো আলোচনা করবো, এগুলো তো তুমি দেখবাই। বুঝতে পারছো? স্যার হ্যাঁ, বলো। আজকে আমি নতুন, আগের ক্লাসটা কোথায় পাবো? ওই ক্লাসটা রেকর্ড আছে টেলিগ্রাম গ্রুপে, আমি ক্লাস শেষে ওইটার লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর তোমরা সবাই ওই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নিও। স্যার আমি নতুন। আচ্ছা, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসই আছে। তো এই ব্যাচের শুধু আমরা প্রথম অধ্যায়ের ক্লাসটা নিয়েছি, অর্থাৎ একটা ক্লাস হয়েছে। তো এই একটা ক্লাসের রেকর্ড ওইখানে দেওয়া আছে। আর তোমরা যদি ওই গ্রুপে অ্যাড থাকো তো ওখানে পেয়ে যাবে। আর আমি ক্লাস শেষে ওই লিঙ্কটা তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব।
দিয়ে দিলে তোমরা দেখে নিও। আচ্ছা ওকে। দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা হলো জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা, জীব কোনটা সেটা আমরা জানি, ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। যার জীবন আছে। হ্যাঁ, যার জীবন আছে সেটাই হলো কি জীব। এখন জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অর্থাৎ একটার উপর আরেকটা কিভাবে নির্ভরশীল সেই বিষয়গুলোই বা সেই বিষয়ে এই অধ্যায়ে আলোচনা করেছে। তো আসো আমরা দেখি যে জীবের মধ্যে কোনটা বা কোন জীব কোন জীবের উপর নির্ভরশীল, এরপরে তোমার পরিবেশের যে গাছপালা আছে এই সকল বিষয়ের উপর জীব কিভাবে নির্ভরশীল এবং গাছপালাগুলো কিভাবে জীবের উপর নির্ভরশীল। তো এই পারস্পরিক এই নির্ভরশীলতা নিয়েই হচ্ছে এই অধ্যায়ের আলোচনা। তো চলো আমরা দেখি। দেখো সর্বপ্রথম আমাদের এখানে কি বলছে যে আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি হলো জড়। এদের মধ্যে মাটি, পানি, বায়ু ও সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। তো জড় উপাদানগুলোর মধ্যে মৌলিক জড় উপাদান কোনগুলো? এই চারটি: মাটি, পানি, বায়ু ও সূর্য। বলছে জীব ও জড়, মাটি, পানি, বায়ু ও সূর্য। দেখো বলছে জীব ও জড় উপাদানসমূহ পরস্পর কি সম্পর্কযুক্ত, অর্থাৎ এই জীব আর একটা জীবের সাথে কি পারস্পরিক একটা সম্পর্কযুক্ত, একটা আরেকটার সাথে সম্পর্কিত। আচ্ছা, তো দেখো অধ্যায়ের দেখো অধ্যায়ের শুরুর পাঠটা আমাদের কি আছে যে জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা অর্থাৎ যে সকল মানে যেমন মাটি, পানি, মাটি, পানি, সূর্য, বায়ু, তারপর চেয়ার, টেবিল, মানে জড় জড় যেগুলো, উপাদানের মধ্যে স্বাভাবিকও আছে। তাদের মাঝে আমরা আমরা কিভাবে নির্ভরশীল করি সেটা বুঝিয়েছে। এই জড় বস্তুর উপরে এই জীবের যে নির্ভরশীলতা অর্থাৎ যেগুলোর জীবন নেই, পরিবেশের সেই সকল উপাদানের সাথে আমাদের এবং আমরা সহ আরো পশু পাখি যারা আছে এদের যে নির্ভরশীলতা সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছে। তো দেখো বলছে জড় বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশে জড় বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝি। বলতে বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে এসব জড় বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে এই সকল জড় বস্তুর উপর নির্ভরশীল। আচ্ছা, এখানে তোমাদের একটা ছক দিয়েছে, দেখো যে জড় বস্তু পানি এখন কি কাজে ব্যবহার হয়। তো পানি গোসল করা, পান করা, পান রান্না করা, করা, চাষাবাদ গোসল করা, চাষাবাদ করা। এরপর দেখো বায়ুটা, বায়ু কি মানে কি কাজে কাজ আমরা কার্য ব্যবহার করি। চালানোর জন্য, উদ্ভিদের খাদ্য তৈরি করা, বেঁচে থাকার জন্য। আচ্ছা, এরপরে সূর্য আমরা কিভাবে ব্যবহার করি। আলো ও তাপের জন্য, উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য। এরপরে তোমার মাটির ব্যবহার তো আমরা বিভিন্ন ভাবে করি। তো এইখানে একটা ছক উদ্ভিদ জন্মানো, খাদ্যশস্য তৈরিতে, বাসস্থান তৈরিতে, উদ্ভিদের পুষ্টি উপাদান সংগ্রহ ও চাষাবাদে ব্যবহৃত করা হয়। তো এই বিষয়গুলোই তোমার এই ছকের ওই বিষয়গুলো এখানে একটু ব্যাখ্যা করেছে। দেখো বলছে আমরা সর্বদা জড় বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। তাহলে দেখো এখানে কি কি বলছে যে শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন, পানি ছাড়া আমাদের জীবন অচল, মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই, এছাড়া আমাদের প্রয়োজনে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তু ব্যবহার করি। বলছে এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি এবং প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। তো জড়বস্তুর উপর নির্ভরশীল দেখো এখানে তোমার 2 থেকে 3 মার্কের একটা কোশ্চেনের অ্যান্সার এখানে আছে যে শ্বাসকার্যের জন্য আমরা কি বায়ু ব্যবহার করি, তারপরে পানি ছাড়া কি জীবন অচল, এরপরে কি মাটি থেকে খাদ্যশস্য পাই, এছাড়া ঘরবাড়ি, আসবাবপত্র এগুলো তৈরিতে আমরা জড়বস্তু
সাহায্য নিয়ে থাকে বা জ্বর বস্তু উপর ব্যবহার করে নির্ভরশীল। থাকে। হুম। এরপরে বলছে যে জ্বর বস্তুর উপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানি। এইখানে তোমার অল্প কিছু আলোচনা করেছে, এখানে আরেকটু বেশি আলোচনা করেছে। দেখো, প্রাণী নির্ভরশীলতা অর্থাৎ প্রাণী কিভাবে এই জ্বর বস্তুর উপর নির্ভরশীল। জলবস্তুর উপর কিভাবে নির্ভরশীল হ্যাঁ, করে। এরপর উদ্ভিদটা আবার কিভাবে জ্বর বস্তুর উপর নির্ভরশীল সেটা আর কি বলেছে। তো প্রাণী নির্ভরশীলতাটা আমরা দেখি। বলছে আমাদের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জ্বর বস্তুর উপর নির্ভরশীল। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি মাটির নিচে বাস করে। আর পোকামাকড়, কেঁচো ইত্যাদি কি করে? মাটির নিচে বাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে গর্ত বাস করে। করে। বায়ুতে যে অক্সিজেন আছে প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। তো এটা হলো কি প্রাণীর নির্ভরশীলতা। আর প্রাণীরা এই দেখো এই ছকের মধ্যে তোমাদের দিয়েছি, ইঁদুর গর্তের মধ্যে রয়েছে, কেঁচো, তারপরে যে আরো কিছু জীব এখানে দেওয়া আছে। তো এইগুলো কি তোমার জ্বর বস্তুর উপর নির্ভরশীল। এরপরে উদ্ভিদের নির্ভরশীলতাটা দেখি। বলছে প্রাণীর মতো উদ্ভিদও জ্বর বস্তুর উপর নির্ভরশীল করে বেঁচে থাকে। প্রাণীর মতো উদ্ভিদেরও শ্বাসকার্যের জন্য বায়ুর প্রয়োজন হয়। দেখো, প্রাণীর মতো উদ্ভিদেরও কি শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? মাটি ও পানি জল কার্বন ডাই খাদ্য ব্যবহার করে খাদ্য তৈরি করে। আচ্ছা, এইখান থেকে বা এর আগের অধ্যায়ে তোমাদের একটা বিষয় জেনে থাকা ভালো যে উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, কিন্তু খাদ্য তৈরির জন্য উদ্ভিদ কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, যদি বলে শ্বাসকার্য তখন বুঝতে হবে কি অক্সিজেন নেয়। অক্সিজেন, হ্যাঁ, আর যদি যখন বলবে খাদ্য তৈরির কথা তখন কি গ্রহণ কার্বন ডাই করে? অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আচ্ছা, এরপর বলছে অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70 থেকে 90% পানি থাকে। তো অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে কি থাকে? 70 থেকে 70 থেকে 90%। 90 হ্যাঁ, থেকে 90% পানি থাকে। 100 ভাগের 70 থেকে 90 ভাগ কি থাকে? পানি থাকে। বলছে মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমেই উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। অর্থাৎ উদ্ভিদ যে শিকড়ের সাহায্যে যে পানি শোষণ করে, তো ওই পানির সাথে কি অন্যান্য পুষ্টি উপাদানগুলো চলে যায় পানির সাথে। এরপর বলছে মাটিতে উদ্ভিদের বলছে শাপলা, কচুরিপানা, টোপাপানা প্রভৃতি কি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। পানিতে কাজ অর্থাৎ করে। এই সকল উদ্ভিদগুলো কি করে? এদের আবাসস্থলই হলো পানি। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে জ্বর বস্তুর উপরে বা জ্বর উপাদানগুলোর উপরে প্রাণী নির্ভরশীলতা দেখলাম, এবং উদ্ভিদ কিভাবে এই সকল জ্বর বস্তু বা জ্বর উপাদানগুলোর উপর নির্ভরশীল সেই বিষয়টা আমরা এখানে দেখলাম। এরপরে আসো, বলছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। এইখানে বলছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। একজনের উপর আরেকজন নির্ভর করে। যে প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এবং উদ্ভিদ কিভাবে প্রাণীদের উপর নির্ভরশীল সেই বিষয়ে এখানে আলোচনা করেছে। দেখো, বলছে প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য সৌন্দর্য রক্ষা করে। তো এই যে প্রাণীর যে একজন আরেকজনের উপর নির্ভরশীল করে বেঁচে থাকে, এই পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এরপর দেখো, যে এখানে তোমার চিত্র দিয়েছে কি যে প্রাণী ঘাস খাচ্ছে, এরপরে পাখিরা এসে গাছে বসেছে। স্যার, হ্যাঁ বলো। স্যার একটু জোরে বলো, ভালো তো শুনতে পাচ্ছিস না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটু জোরে বলছি। দেখো, সারসংক্ষেপটা বলছে যে উদ্ভিদ ও প্রাণী কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। তবে উদ্ভিদ ও প্রাণী কেউই কি স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল।
তো এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনাটা দেখি। বলছে পরিবেশ ও উদ্ভিদ ও প্রাণী একে একে অন্যের পরিপূরক। একে অন্যের কি পরিপূরক, অর্থাৎ একটা আরেকটার উপর নির্ভরশীল। আসসালামু আলাইকুম স্যার, একটু ওয়ালাইকুম জোরে যদি আসসালাম। বলতেন শুনতে সুবিধা হতো। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু জোরে বলছি। দেখো, বলছে প্রাণী শ্বাসক্রিয়ার যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রক্রিয়ায় খাদ্য তৈরি খাদ্য করে। তৈরি করে। তাহলে দেখো, আমরা শ্বাসক্রিয়ায় আমরা কি করি, অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তা আর আমাদের, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। হ্যাঁ, আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি, এইটা উদ্ভিদ কি করে, এটা উদ্ভিদ গ্রহণ করে। গ্রহণ গ্রহণ করে, করে খাদ্য তৈরি করে। খাদ্য তৈরি করে। এরপর বলছে প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদের সালোক সংশ্লেষণ যে অক্সিজেন উৎপন্ন হয়, উদ্ভিদে সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা উৎপন্ন হয় তা প্রাণী কি শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। অর্থাৎ উদ্ভিদ সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা উৎপন্ন করছে, আমরা সেই অক্সিজেনটা গ্রহণ করি, আর আমরা যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটা যে ত্যাগ করি, উদ্ভিদ এটা কি করে, উদ্ভিদ তা সেটা গ্রহণ গ্রহণ করে। করে। আচ্ছা, তো এটা কি তোমার একটা প্রশ্নের সবচেয়ে বড় উত্তর হলো এটা, যে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর কিভাবে নির্ভরশীল, তার একটা পয়েন্ট হলো এটা। উদাহরণ। হুম। এরপরে দেখো, বলছে উদ্ভিদ ও অনেক প্রাণীর আবাসস্থল, যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বাস করে। 2 নম্বর পয়েন্ট হবে তোমাদের এটা, যে উদ্ভিদে কি হয়, অনেক প্রাণী বাস করে, যেমন এই যে পাখি, বানর, মৌমাছি এইগুলো বাস করে। আবার দেখো, উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ প্রাণীর উপর নির্ভরশীল। এটা হচ্ছে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা। না, প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা, যে উদ্ভিদের যে ফুল ফল হবে বা তাদের যে পরাগায়নটা ঘটবে, এই পরাগায়ন ঘটাটা কিসের উপর নির্ভরশীল, এই প্রাণীদের উপর নির্ভরশীল। প্রাণীর উপর। হ্যাঁ, দেখো এই যে মৌমাছিগুলো তোমার ফুলের উপরে বসছে, অর্থাৎ পরাগায়ন ঘটাচ্ছে এরা। এরপরে দেখো, বলছে মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটায়। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হবে না। তো অধিকাংশ উদ্ভিদের যদি বংশবৃদ্ধি সম্ভব না হয়, তাহলে কি এই অন্যান্য নতুন উদ্ভিদ জন্ম নিবে না। তো অন্যান্য নতুন উদ্ভিদ জন্ম নেওয়ার জন্য এই প্রাণীদের উপর উদ্ভিদের যে নির্ভরশীলতা, হ্যাঁ। তাহলে আমরা প্রথম লাইনে পেলাম কি, যে প্রাণীরা এই তোমার হচ্ছে উদ্ভিদের ডালে বাস করে। এইখানে তোমার কি, প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আর উদ্ভিদের যে পরাগায়ন ঘটায়, এইখানে তোমার পরাগায়ন ঘটানোর জন্য উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভরশীল। হ্যাঁ। এরপরে দেখো, বলছে পাখিরা ফল খায়। ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে। পাখিরা যে ফল খায়, এই ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে কি ফলের বীজ ছড়িয়ে পড়ে। এর ফলে বীজের বিস্তরণ ঘটে। বীজের বিস্তরণ ঘটে। বলছে কিছু কিছু উদ্ভিদের বীজের সরাসরি অঙ্কুরোদ্গম হয় না। এসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারাগাছ জন্ম নেয়, যেমন বট, পাকুড় প্রভৃতি ইত্যাদি। তো বট, পাকুড় প্রভৃতি এই সকল গাছের তোমার বীজের কি হয়, যে যখন কোনো পাখি খায়, খাওয়ার পরে তার মলের সাহায্যে আবার যখন প্রকৃতিতে পড়ে, তারপরে সেটাকে অঙ্কুরোদ্গম হয়, তাছাড়া হয় না। তো এইখানে কি তোমার এই সকল উদ্ভিদগুলো কি প্রাণীর উপর নির্ভরশীল। এরপরে দেখো, বলছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশে গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে। তো বিভিন্ন প্রাণীর মৃতদেহ পচে সেগুলো থেকে কি হয়, অর্থাৎ তোমার হচ্ছে এক ধরনের পুষ্টি হয়, সার হয়, যেটা কি গাছ গ্রহণ করে। তো এভাবে কি তোমার প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, উদ্ভিদ ও প্রাণী কি একে অপরের উপর পারস্পরিকভাবে নির্ভরশীল। পরিবেশ বজায় থাকে। আচ্ছা,
তো এইখানে দেখো, এরপরে আমরা কি দেখবো যে উদ্ভিদ প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা উপরের পাঠে দেখলাম কি, এখানে দেখছিলাম উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা, তার উপরে দেখছিলাম হচ্ছে প্রাণী জীব আর হচ্ছে জড় বস্তুর নির্ভরশীলতা। তার এখানে উদ্ভিদ প্রাণী ও আচ্ছা, পার্ট ওয়ানে ছিল আমাদের জ্বর আর হচ্ছে জীবের নির্ভরশীলতা। এরপরে আমাদের পার্ট দুইয়ে ছিল জীবের মধ্যেই যে দুইটা ভাগ, অর্থাৎ প্রাণী আর হলো উদ্ভিদ। তো এখানে ছিল হচ্ছে প্রাণী আর উদ্ভিদের নির্ভরশীলতা, পারস্পরিক নির্ভরশীলতা প্রাণী আর উদ্ভিদের। এইবার এখানে তোমাকে আরেকটা নতুন জিনিস অ্যাড করেছে, সেটা হলো উদ্ভিদ প্রাণী ও মানুষ। মানুষ। হ্যাঁ, প্রথমে ছিল কি আমাদের জীব ও জ্বর, এরপরে পাঠে আমাদের কি করছে, জীবের মধ্যে তোমার প্রাণী আর হলো উদ্ভিদ দুইটা ভাগ করছে। এরপরে আবার দেখো উদ্ভিদ প্রাণী এবং মানুষকে আলাদা আরেকটা নিয়ে আসছে, যে মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। তো এখন দেখো, হ্যাঁ বলো। কিছু বলবা? আচ্ছা দেখো, বলছে যে আমরা উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তা জেনেছি। এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে জানব। এখন কি বলছে, উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, অর্থাৎ মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল সেইটা। দেখো, Yes, sir. আচ্ছা, বলছে বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীও বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। বলছে কি, বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে, প্রত্যক্ষ হলো কি সরাসরি, আর পরোক্ষ হলো কি কোনো মাধ্যমে। বলছে প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীও বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। তো দেখো, যদি আমরা প্রাণীর মধ্যে চিন্তা করি, গরু গরু বা গরু ছাগল এইগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, যেমন দেখো আমরা এগুলো এগুলোকে লালন পালন করি। লালন পালন করি, তাদের কখন কি দরকার, খাবার দরকার, খাবার দিচ্ছি, অসুস্থ হলে চিকিৎসা দিচ্ছি। তো এই জায়গাটাতে কি প্রাণীরা আমাদের উপর নির্ভরশীল। আবার আমাদের যখন মাংস খাওয়ার প্রয়োজন হয়, আমরা আমরা কি করি, মানে চাষ করি, তখন উদ্ভিদ উদ্ভিদের আমাদের উপর নির্ভরশীল। নির্ভর। হ্যাঁ, যখন চাষ করি তখন উদ্ভিদ আমাদের উপর নির্ভরশীল, কিন্তু চাষ শেষে যখন আমরা ওই ফসলটা নেই, তখন ওই সময় কি আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার প্রাণীর ক্ষেত্রে বললাম যে যখন গরু ছাগল লালন পালন করি তখন তাদের যা প্রয়োজন তা দিই, এবং আমাদের যখন মাংস খাওয়ার প্রয়োজন বা তখন আমরা কি করি, গরু ছাগল জবাই জবাই করি। সেটাই। তো এইটাই এখানে বলছে যে যে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। সর্বপ্রথম আগে কি আছে, উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। দেখো এখানে তোমার বিভিন্ন আসবাবপত্র, এই সকল আসবাবপত্র তৈরিতে আমরা কি উদ্ভিদের উপর নির্ভর করছি, উদ্ভিদের সাহায্য করছি, উদ্ভিদকে ব্যবহার করেছি। উদ্ভিদ ও প্রাণীর উপরে। এবার দেখো উদ্ভিদের উপর নির্ভরশীলতাটা দেখি। বলছে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। আমরা প্রতিদিন যে খাবার খাই তার অধিকাংশ কোথা থেকে আসে, উদ্ভিদ থেকে আসে। বলছে এগুলো হলো, হ্যাঁ, এবং দেখো, কিছু কিছু প্রাণী থেকেও আসে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ। হ্যাঁ ওইটা হলো আমরা যখন প্রাণীর উপর নির্ভরশীলতা পড়বো তখন আমরা প্রাণীটা পাবো। এখন আমাদের হেডিং হলো কি, উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা, অর্থাৎ উদ্ভিদের উপর আমরা কিভাবে নির্ভরশীল সেটা এখানে বলছে। এর মধ্যে কি কি আছে দেখো, বলছে এগুলো হলো ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। তো এখানে যে খাবারগুলোর কথা আছে এই সবগুলোই কি উদ্ভিদ থেকে আসে। আচ্ছা, বলছি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে, মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। মানুষের ঘরবাড়ির আসবাবপত্র তৈরি উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। তো এইভাবে কি আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এরপর আবার দেখি আমরা কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল।
দেখো, বলছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকে পাই। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক পোশাক ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি হয়। এরপর বলছে প্রাণীর হাড়ের গুঁড়ো দেখ কি বলছে, প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি হয়। এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো থেকে আমরা যেমন খাদ্য পাই তেমনি অর্থনৈতিকভাবেও লাভবান হই। তাহলে এখানে কি আছে, হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি। এরপর আমরা যে গরু, ছাগল, হাঁস মুরগি এগুলো থেকে কি হয়, আমরা অর্থনৈতিকভাবে লাভবান হই। তাহলে দেখো, প্রথমে আমরা দেখলাম কি উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা, অর্থাৎ মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সেটা। এরপরে দেখলাম প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, অর্থাৎ মানুষ প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল সেটা আমরা এখানে দেখলাম। তো এরপরে তো দেখো, মানুষের উপর প্রাণীর নির্ভরশীলতা। এইবার দেখবো আমরা মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা, অর্থাৎ শুধু আমরাই উদ্ভিদ ও মানুষের প্রাণী উপর থেকে লাভবান হই না বা উপকার পাই না, উদ্ভিদ ও প্রাণীও কি আমাদের থেকে উপকার নেয় বা উপকার পায়, সেটা আমরা একটু দেখি। বলছে মানুষ, প্রাণী, উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। মানুষ, প্রাণী ও উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল। যেমন কি, মানুষ যখন পশু লালন পালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে। মানুষ যখন পশু পালন করে তখন পশু কি করে, পালন করে তখন খাদ্য সরবরাহ করে। বলছে বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। এরপরে দেখো, বলছে মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ, আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে। হ্যাঁ, বলো। তাহলে এখানে আমরা কি দেখতে নিউজ পেলাম, হচ্ছিল আর কি। যে উদ্ভিদ বা প্রাণীটা আমাদের থেকে কি কি সুবিধা পায় এবং উদ্ভিদগুলো আমাদের থেকে কি কি সুবিধা পায়, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীগুলো কিভাবে আমাদের উপর নির্ভরশীল সেই বিষয়টা এখানে আছে। এরপরে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, সর্বপ্রথম আমাদের কি ছিল, জীব ও জ্বরের নির্ভরশীলতা, পারস্পরিক নির্ভরশীলতা। এরপরে কি ছিল আমাদের, তারপর জ্বরের জীবের উপর মধ্যে উদ্ভিদ ও প্রাণী ও প্রাণী নির্ভরশীল। জীবের মধ্যে দুই ভাগ ছিল, প্রাণী ও উদ্ভিদের নির্ভরশীলতা। এরপরে কি ছিল, যে তারপর প্রাণী হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো 5 আছে আমাদের। নাম্বারে আচ্ছা, এরপরে আছে আমাদের কি, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল, বলো তো খাদ্য শৃঙ্খল আর খাদ্যজালটা কি? বলো। জীবনের জন্য সকল ধরনের খাদ্য প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদ খাদ্যের জন্য একে অপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো প্রাণী ঘাস, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হলো খাদক। আর যে সকল জিনিস খাওয়া হয় অর্থাৎ যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাকে খাদ্য বলে। হ্যাঁ, বলো। আচ্ছা, খাদ্য শৃঙ্খলটা হলো কি তোমার, যে ওটা বলতে পারবো না, কিন্তু খাদ্যজাল হলো খাদ্য শৃঙ্খলা পরস্পর যুক্ত হয়ে জালের মতো জটিল যে অবস্থা তৈরি করে তাকে খাদ্যজাল বলে। হ্যাঁ, অর্থাৎ খাদ্যজালটা হলো তোমার একটা আরেকটাকে কিভাবে গ্রহণ করছে, এটা হলো খাদ্যজাল। মানে অর্থাৎ জালের একটা মতো প্রাণী জটিল। তোমার একটা থেকে দুইটা আরেকটাকে খেতে পারে, তো এইভাবে তোমার খাওয়ার যে প্রক্রিয়া, এখানে একটা ছক আছে তোমাদের। এই যে এইটা হলো কি তোমাদের খাদ্যজাল, অর্থাৎ এখানে একটা প্রাণী একই সাথে দুই তিনটাকে গ্রহণ করতে পারছে, এইটা। আর খাদ্য শৃঙ্খলটা হলো তোমার একটা স্তর, যে তোমার হচ্ছে একটা আছে কি, ঘাসগুলোকে খাবে তোমার
হরিণ, হরিণে খাবে হলো বাঘ, অর্থাৎ স্তর বাই স্তর যে ব্যাঙ। খাদ্য। হ্যাঁ, কে খাবে সাপ, কে খাবে ঈগল। আচ্ছা, এটা হলো খাদ্য শৃঙ্খল। আসো, আচ্ছা দেখো, প্রথমে আগে তোমাদের একটা চিত্র দেওয়া আছে। দেখো এখানে আছে কি সবুজ শ্যাওলা। এখন এই সবুজ শ্যাওলাকে খায় কি? স্যার, স্যার ছোট মাছ, স্যার ছোট মাছ, বড় মাছ, তারপরে মানুষ। হুম, আচ্ছা দেখো, ষোলো পৃষ্ঠা তো পড়াননি, খাদ্য শৃঙ্খল খাদ্যজাত। ও আচ্ছা আচ্ছা, সরি। দেখো, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল বলছে জীবনের জন্য সকল জীবের খাদ্য প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদের খাদ্যের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। প্রাণী ও উদ্ভিদ কি খাদ্যের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো কোনো প্রাণী ঘাস, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। বলছে যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হলো খাদক। খাদকটা কি? যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হলো খাদক। আর যে সকল জিনিস খাওয়া হয়, অর্থাৎ যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাকে বলে কি? খাদ্য। যে সকল খাদ্য, খাদ্যটা হলো কি? যেটাকে খায় সেটা হলো খাদ্য, আর যারা খায় তারা হলো কি? খাদক। খাদক। আচ্ছা, ইমোজি দিও না, ইমোজি দিলে অন্যদের দেখতে অসুবিধা হয়। এরপরে আসো, দেখো সারসংক্ষেপটা দেখি। বলছে খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। তাহলে কি খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়, অর্থাৎ এটা কি স্তর বাই স্তর হয়। হ্যাঁ, বলছি উপরের প্রবাহ চিত্রটিতে দেখা যায় পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণের বিবেচনায় পরস্পর সম্পর্কযুক্ত। বলছি একটি খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হিসেবে বিবেচিত হয়, এই সম্পর্কটি খাদ্য শৃঙ্খল হিসেবে পরিচিত। তাহলে একটা কি? খাদক। যেমন সবুজ শ্যাওলাকে ছোট মাছ খায়, তখন শ্যাওলা হয়ে যায় খাদ্য আর ছোট মাছ হয়ে যায় খাদ্য। আবার ছোট মাছটাকে বড় মাছ বড় খায়, মাছ তখন যখন ছোট খায় মাছ হয়ে যায় খাদ্য, খাদ্য, আর বড় আর মাছটাকেই খাদক। আবার বড় মাছকে যখন মানুষ খায় তখন মানুষ হয়ে যায় খাদ্য, আর বড় মাছটা হয়ে যায় খাদ্য। হ্যাঁ, এটাই। আচ্ছা, কারো যদি স্ক্রিন দেখতে সমস্যা হয় তাহলে লিভ নিয়ে আবার জয়েন হলে দেখতে পাবে। আচ্ছা, তো দেখো খাদ্য শৃঙ্খল সম্পর্কে আরো কিছু জানি। বলছে বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন হয়। মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে এই শক্তি পায়। বলছে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়। খাদ্য এবং খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদেরকে উৎপাদক ও খাদক হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে কি বলছে এখানে? যে বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন হয়। বলছে মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে এই শক্তি পায়। তাহলে মানুষ ও অন্যান্য প্রাণী এই শক্তিটা কোথা থেকে পায়? খাদ্য থেকে পায়। খাদ্য থেকে। হ্যাঁ, যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়। অর্থাৎ ঘাসকে যে তোমার ছোট মাছ খায়, হ্যাঁ, তো ঘাসের মধ্যে যে শক্তিটা থাকে। আচ্ছা, আমার কথা কি সবাই স্পষ্টভাবে শুনতে পাও? জি স্যার। আচ্ছা, অনেক নয় হচ্ছে। হ্যাঁ, সবাই মিউট করে রাখো। দেখো শক্তির স্থানান্তরটা এখানে একটু বুঝো। শক্তির স্থানান্তরটা হলো, ধরে এখানে তোমার আছে কি? ঘাস। এইখানে তোমার ঘাস আছে, এগুলো ধরো ঘাস। তো এই ঘাস কি করছে? সূর্যের আলো থেকে সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। আচ্ছা, কারো স্ক্রিন দেখতে সমস্যা হলে লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন হও, তাহলে স্ক্রিন দেখতে পারবে।
দেখো এই কি করছে, খাদ্য তৈরি করছে। খাদ্য যখন এ তৈরি করছে তো এর মধ্যে কি অবশ্যই শক্তি আছে, এই ঘাসগুলোর মধ্যে কি শক্তি আছে, খাদ্য যেহেতু এর মধ্যে আছে তো অবশ্যই শক্তি আছে। এরপরে দেখো ধরো Yes. হ্যাঁ এই ঘাসকে খায় কি তোমার, ধরো হরিণ খায়, এটা হলো তোমার হরিণ। এই ঘাসকে ধরো তোমার হরিণ, হরিণের হ্যাঁ এই ঘাসের মধ্যে যে শক্তিটা ছিল এই শক্তিটা এই হরিণের মধ্যে চলে গেছে। আচ্ছা এই হরিণের মধ্যে চলে গেছে। এখন ধরো এই হরিণকে মানুষ অথবা ধরো তোমার বাঘ খাইছে, বাঘ এই হরিণে খাইছে। এখন দেখো শক্তিটা হ্যাঁ মানুষের বাঘের কাছে চলে গেছে। এই হরিণের মধ্যে যে শক্তিটা ছিল, তো এই হরিণকে বাঘ খাওয়ার ফলে কি হয়েছে, বাঘের মধ্যে এই শক্তিটা চলে গেছে। তো এইটা হলো কি শক্তির স্থানান্তর, অর্থাৎ একটা থেকে আরেকটা। সর্বশেষে হ্যাঁ গিয়ে সর্বস্তরের লোকের হ্যাঁ মধ্যেই শক্তির যায়। সরবরাহ বা শক্তির স্থানান্তরটাই হলো এটা, যে একটার মধ্যে শক্তি থাকে সেটাকে যখন আরেকটা গ্রহণ করে খাদক, তখন তার মধ্যে চলে যায়। ওই খাদককে যখন ওই খাদকটা যখন খাদ্য হয়ে অন্য কোনো খাদকের পেটে চলে যায়, তখন ওইটা কি তার ভিতরে আবার ওই শক্তিটা চলে যায়। এইটাই এখানে বলছে। তো আসো, বুঝতে পারছো কি তোমরা এটা? ইয়েস সাইন? স্যার। জি স্যার। Yes, sir. বুঝতে অসুবিধা হলে বা কোনো জায়গায় কোনো কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করবে, বুঝছো? স্যার আজকে কি আমার সংখ্যা কম? হ্যাঁ আজকে শুক্রবার তো অনেকে তোমার আসে নাই, অনেকে হয়তো শুক্রবার একটু বাইরে ঘুরতে গেছে এইরকম। আচ্ছা আসো, দেখো বলছে খাদ্য স্যার এবং আজকে আমার বুঝি নাই, আবার বলো। মানে আজকে আমরা ক্লাসে কতজন যুক্ত হয়েছে? আজকে তোমাদের এখানে আছে কত, 18 জন। 18 জন আছে। আচ্ছা আসো, তো দেখো বলছে কি খাদ্য এবং খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদেরকে উৎপাদক ও খাদক হিসেবে চিহ্নিত করা হয়। তো উৎপাদকটা কি, উৎপাদকটা হলো কি, সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে পারে, সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয়। তাহলে সবুজ উদ্ভিদকে কি বলা হয়, উৎপাদক। উৎপাদক বলা হয়। এরপর খাদক কি বলছে, প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। যে খাদ্য খায় তাকে খাদক বলে। আচ্ছা দেখো সবুজ উদ্ভিদ এবং তাদের তৈরিকৃত খাদ্যের উপর প্রাণীরা নির্ভরশীল, এজন্য প্রাণীদের খাদক বলা হয়। তাহলে প্রাণীরা হলো খাদক আর সবুজ উদ্ভিদ হলো কি উৎপাদক। বলছে যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো কি প্রথম স্তরের খাদক। প্রথম এরা হলো কি প্রথম স্তরের খাদক, যারা হচ্ছে কি সরাসরি কি করে উদ্ভিদকে খাদ্য আবার হিসেবে যাকে গ্রহণ করে। বলছে যে সকল খাদক প্রাণী হ্যাঁ তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা হলো দ্বিতীয় স্তরের খাদক, যেমন ব্যাঙ, শিয়াল ইত্যাদি। এরপর বলছে যারা দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো তৃতীয় স্তরের খাদক, যেমন সাপ, ঈগল, বাঘ ইত্যাদি। তাহলে সাপ, ঈগল, বাঘ এরা হলো কি তৃতীয় স্তরের খাদক। আচ্ছা এবার তৃতীয় স্তরের খাদক কি, এরা কি হয় মাংসভোজী। তৃতীয় স্তরের খাদকরা কি হয় মাংসভোজী। বলছে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে জি স্যার। খাদ্য স্তর বা ট্রফিক লেভেল বলে। খায়। বলছে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে কি বলা হয়, খাদ্য স্তর বা ট্রফিক লেভেল। স্যার নিউট হয় বেশি। সাউন্ড তো নয়েজ হচ্ছে তোমাদের ওখানে। জি স্যার। জি স্যার। সবাই মিউট করে রেখো, তাহলে নয়েজ হবে না। যখন তোমাদেরকে বলতে বলবো তখন তোমরা মিউট সারিয়ে বলবে, মিউট সারিয়ে রেসপন্স করবে, আবার Okay, মিউট sir. করে আসবে। ওকে দেখো তাহলে আমরা দেখলাম উৎপাদক। উৎপাদকটা হলো কি তোমার সবুজ উদ্ভিদ যারা নিজেরাই নিজের খাদ্য তৈরি করতে পারে। এরপরে হলো খাদক। খাদক হলো কি যারা তোমার হচ্ছে যারা খাদ্য গ্রহণ করে, গ্রহণ করে হ্যাঁ খাদক বলে। তারা হলো খাদক। এখন এই
আর তোমার হচ্ছে খাদ্য এটা এবং খাওয়া খাদ্য এবং খাদকের এই সম্পর্কের উপর ভিত্তি করে এটাকে তোমার কয়েকটা ভাগে ভাগ করছি। দেখো প্রথমে আগে আমরা খাদকের ভাগটা দেখি। এখানে তোমার উৎপাদক আর খাদক দুই ভাগ। খাদকটাকে দেখো আবার তিন ভাগে ভাগ করছে, একটা হলো প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রথম স্তর কারা? সর্বাশ্রম হুম। প্রথম স্তরটা যারা হলো যারা উৎপাদন সরাসরি উদ্ভিদে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে আর দ্বিতীয় প্রথম স্তরটা স্তরের খাদ্য যেটা খায় সেটাকে দ্বিতীয় স্তরের, আর দ্বিতীয় স্তরের খাদকে যারা খায় তাদের তৃতীয় স্তরের খাদক বা সর্বস্তরের খাদক বলা হয়। আচ্ছা, আর তৃতীয় স্তরের খাদ্যটা সাধারণত কি হয়, কি ধরনের প্রাণী মাংস হয়? ভোজী। হ্যাঁ, মাংসাশী প্রাণী হয় এরা। আচ্ছা, এবার তোমরা কি খাদ্য শৃঙ্খলটা বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার আসো খাদ্য জাল। খাদ্য জাল দেখো তোমার জালের মতো, চিত্রতেই তোমাকে বলে দিয়েছে যে এটা কি জালের মতো। এখানে দেখো এই ঈগল, এটা ঈগল। ঈগল দেখো কতগুলো প্রাণীকে খায়। এটা কি আছে? এটা কি খরগোশ নাকি হচ্ছে এই কাঠবিড়ালি আর কি। তো দেখো ঈগল একে গ্রহণ করে, তারপরে এটাকে গ্রহণ করে, সাপকে গ্রহণ করে, এরপরে তোমার এই পাখিকে গ্রহণ করে। ছোট ছোট হুম। তার এরপরে থেকেও দেখো ছোট বাঘ তোমার কি খায়, এখান থেকে খরগোশ খায়, আবার হরিণ খায়। খায়, খরগোশ খায়। খরগোশ, হরিণ। আচ্ছা, এরপরে খরগোশ দেখো তোমার এখান থেকে এই সকল এই যে কি আছে, ঘাস আছে, এগুলো আছে, এগুলো গ্রহণ করতেছে। উদ্ভিদ খায়। খায়, পতঙ্গ খায়। এরপরে দেখো তোমার হরিণ কি করে, এখান থেকে ছোট ছোট যে ঘাসগুলো আছে এগুলো খায়, আবার এই সকল বড় বড় যে গাছের ফলমূল আছে এগুলোও খায়। তো এইটা হলো কি তোমার খাদ্য জাল। তো এর ব্যাখ্যাগুলো আমরা একটু দেখি। বলছে যে কোনো বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদ্য সম্পর্কের ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত থাকে। খাদ্য শৃঙ্খল সমূহ পরস্পর যুক্ত হয়ে জালের মতো জটিল যে অবস্থা তৈরি করে তাকে খাদ্য জাল বলে। তাহলে খাদ্য জাল কি বলে? স্যার অনেক কিউট হয়। আচ্ছা, সবাই মিউট করে রাখো, মিউট করে রাখো। আচ্ছা, তো দেখো যে কোনো বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদক সম্পর্কের ভিত্তিতে। বাস্তু সংস্থানটা কি বলো তো? সমাজ হয়। আচ্ছা, নয়েজ বন্ধ করো তোমার। বলো তো বাস্তু সংস্থানটা কি? এখানে বলছে যে বাস্তু সংস্থানে বিদ্যমান। সরি স্যার, পারবো না, একটু বুঝিয়ে দেন। আচ্ছা, বাস্তু সংস্থান হলো তোমার এক কথায় যেখানে তোমার এই সবগুলো প্রাণী যেখানে থাকে, বুঝছো? বাস্তু সংস্থা যেমন তুমি ধরো পুকুরের মধ্যে তোমার মাছ থাকে, এরপরে বনে হরিণ থাকে। তো জীব ও তাদের পরিবেশের পারস্পরিক সম্পর্কযুক্ত যে এরিয়াটা, এইটাই হলো কি তোমার এই সমষ্টিটাই হলো বাস্তু সংস্থান। বুঝেছি স্যার। আচ্ছা। স্যার হুম, আমি বাস্তু সংস্থান কাকে বলে পারবো? বলো তো। যেখানে একাধিক খাদ্য শৃঙ্খল খাদ্য ও খাদকের ভিত্তি করে তাকে বাস্তু সংস্থান বলে। হুম। হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ যেখানে কি থাকে তোমার সব প্রাণী উদ্ভিদ যা আছে সবগুলোই হলো কি তোমার বাস্তু সংস্থান। সমাজ হচ্ছে সেভাবে। আচ্ছা, নয়েজ স্যার হচ্ছে, তোমরা নয়েজ মিউট করো। হচ্ছে, বোঝা যাচ্ছে না। না যাচ্ছে। হুম। তো দেখো বলছে খাদ্য শৃঙ্খলা খাদ্য জলের মাধ্যমে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে শক্তি ও খাদ্যের ভারসাম্য বজায় থাকে। তাহলে কি খাদ্য শৃঙ্খলা খাদ্য জালের মাধ্যমে কি থাকে? একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে শক্তি ও খাদ্যের ভারসাম্যটা বজায় থাকে। আচ্ছা, এই পর্যন্ত তাহলে খাদ্য জালটা তোমার অর্থাৎ এই সবগুলোর হলো সমষ্টি। এটা হলো খাদ্য জাল। আর খাদ্য শৃঙ্খলটা আমরা কি দেখলাম যে পর্যায়ক্রমিক যে খাদ্য গ্রহণের ব্যাপারটা, সেটা হলো খাদ্য শৃঙ্খল। তো এই দুইটা নয়েজ স্যার হচ্ছে। আবার নয়েজ হচ্ছে স্যার। আচ্ছা, নয়েজ হচ্ছে কার ফোন থেকে? আচ্ছা, এখন
তোমরা দেখো এই দুইটা খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল, এই দুইটা মিলে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা নো এইবার স্যার। নো স্যার। এটা সম্ভবত সর্বশেষ। হ্যাঁ, আচ্ছা দেখো শক্তি প্রবাহ, শক্তি প্রবাহটা তোমাদের কিন্তু আগেই বুঝিয়ে দিয়েছিলাম আমি, যে কিভাবে শক্তি প্রবাহটা হয়, শক্তির স্থানান্তরটা হয়, শক্তি সরবরাহটা হয়, সেটা কিন্তু আগেই বলছিলাম। দেখো এই যে সূর্যের আলো থেকে কি হচ্ছে, এই ঘাস কি হচ্ছে, শক্তি বা খাদ্য উৎপাদন করছে, শক্তি আছে এর মধ্যে। একে যখন এই গরুটা খাদ্য হিসেবে গ্রহণ করছে, এই গরুর মধ্যে এই শক্তিটা যাচ্ছে। এরপরে দেখো এই গরুর দুধ যখন পান করছে, তখন কি এই শক্তিটা এর মধ্যে চলে আসছে। এইটাই হলো শক্তি প্রবাহ। তো আসো এবার বইয়ের ভাষায় দেখি আমরা। তাহলে শক্তির প্রধান উৎস কি? সূর্য। বলছি এ থেকে সৌরশক্তি বিভিন্ন জীবে সঞ্চারিত হয়। এই শক্তি কিভাবে এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হয় তা নিয়ে আমরা কাজ করব। তো তা নিয়ে কি কাজ করছে এখানে দেখো, উৎপাদক, উৎপাদককে কি করছে, সৌরশক্তি আসছে সূর্য থেকে সরাসরি এখানে, এইটাকে তোমার প্রথম স্তরে খাদ্যটা গ্রহণ করছে, তো এর মধ্যে শক্তিটা চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে তোমার এটাকে গ্রহণ করছে দ্বিতীয় স্তরে খাদ্য, শক্তি চলে যাচ্ছে, তারপর ব্যাঙে সাপ আছে, সাপের মধ্যে শক্তিটা চলে সাপ যাচ্ছে, থেকে আবার কি সর্বস্তরে ঈগলের খাদ্য কাছে যারা আছে, হ্যাঁ সর্বোচ্চ স্তরে খাদ্য যারা আছে এদের মধ্যে চলে যাচ্ছে। এইটাই হলো শক্তি প্রবাহ। তো দেখো বলছে পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য, একে সৌরশক্তি বলে। এই সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদকের দেহে চালক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ বা জমা হয়। এটা কি শক্তি হিসেবে জমা হয়? রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়। উৎপাদক বা সবুজ উদ্ভিদে এই শক্তি খাদ্য হিসেবে থাকে। উৎপাদক বা সবুজ উদ্ভিদে এই শক্তি খাদ্য হিসেবে থাকে। প্রথম স্তরে খাদক সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ফলে উদ্ভিদের শক্তি প্রথম স্তরে খাদকে প্রবাহিত হয়। এভাবে শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদক হতে দ্বিতীয় স্তরে, এরপর তৃতীয় বা সর্বোচ্চ স্তরে খাদকে পৌঁছে। এভাবে শক্তি প্রবাহ চলতে থাকে। একেই বাস্তু সংস্থানে শক্তির প্রবাহ বলা হয়। বলছে খাদ্য স্তরের বিভিন্ন জীব এই শক্তি কাজে লাগিয়ে চলাফেরা সহ অন্যান্য কাজ করে। শক্তির এই প্রবাহ একমুখী। এখানে দেখো শক্তির এই প্রবাহটা কি? একমুখী। একমুখী বলতে কি, যে প্রবাহটা নয় হচ্ছে, দেখো বলছে কি শক্তির এই প্রবাহটা একমুখী। একমুখী বলতে এর মুখটা শুধু এই দিকে, অর্থাৎ দেখো ঘাস থেকে প্রথম স্তরে খাদক নিচ্ছে, প্রথম স্তর থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এরপরে কি সর্বোচ্চ। কখনো কি এরকম হচ্ছে যে সর্বোচ্চ স্তর থেকে তৃতীয় স্তর, তৃতীয় স্তরকে দ্বিতীয় স্তর, শক্তিটা কি এইভাবে কখনো আসছে? কখনো এইদিকে আসে নাই। অর্থাৎ এটা কি মানে স্তর বাই স্তর উপরের দিকে গেছে। হ্যাঁ, তো এই জন্য কি শক্তির এই প্রবাহটা কি একমুখী। আচ্ছা, এরপরে আসলে সর্বশেষ পাঠ। হ্যাঁ বলো। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক এখনো দেইনি তোমাদের, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক আমি দিয়ে দিব, শেষ করে আগে এটা, এই পার্টটাই শেষ। দেখো বলছে পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন এই সকল ভারসাম্য রক্ষা করা প্রয়োজন সেই বিষয়টা এখানে আলোচনা করেছে। বলছে যে পরিবেশের উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলো জীবের আহার ও আশ্রয় জুগিয়ে থাকে। এই উপাদানগুলোর মধ্যে এক বা একাধিক উপাদান বিলুপ্ত হলে বা হ্রাস বৃদ্ধি হলে, মিউট করে সবাই, বা হ্রাস বৃদ্ধি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ ও জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। তো কি বলছে, প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ ও জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। তো দেখো বলছে আলো, বায়ু, মাটি, পানি ইত্যাদি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এই উপাদানগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি। পরিবেশের যে কোনো একটি উপাদানের অভাব হলে, দূষণ হলে ও পরিবর্তিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বলছে আমরা আগেই জেনেছি পরিবেশে জীব ও জড় বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান রয়েছে।
প্রকৃতিতে জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই পরিবেশে ভারসাম্য বজায় থাকে। তাই পরিবেশের একটি উপাদানে ভারসাম্য নষ্ট হলে জলবায়ু পরিবর্তন, খরা, ফসলহানি, খাদ্যজাল ধ্বংস প্রভৃতি ঘটে থাকে। ফলে পৃথিবী বসবাসে অযোগ্য হয়ে পড়বে এবং সমগ্র জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশের উপাদানগুলো ভারসাম্য রক্ষার প্রয়োজন। দেখো এইখানটা লক্ষ্য করো, বলছে জলবায়ু পরিবর্তন, খরা, ফসলহানি, খাদ্যজাল ধ্বংস প্রভৃতি ঘটে থাকে। তো যদি এই ভারসাম্যটা বজায় না থাকে তাহলে তোমার কি হবে? জলবায়ু পরিবর্তন হবে। আর জলবায়ু পরিবর্তন হলে কি কি ঘটবে বলো তো? তোমরা চতুর্থ শ্রেণীতে কিন্তু পড়েছো এটা। পানির অভাব দেখা দিবে, তারপর খাদ্যের অভাব দেখা যাবে, জলবায়ু পরিবর্তন হলে তাপমাত্রা বেড়ে যেতে পারে। হ্যাঁ, তাপমাত্রা বেড়ে যেতে পারে। এরপরে কি? স্যার খুব বেশি নয়েজ হচ্ছে। বিভিন্ন সবাই দুর্যোগ একসাথে ঘটতে বলছো পারে। তো সেজন্য। আচ্ছা, জলবায়ু পরিবর্তন হলে তোমার কি তাপমাত্রা বেড়ে যায়, এরপরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, এইগুলো। হ্যাঁ, পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে ওদিক কি গরম হয়। তাহলে কি এই যে খরা, ফসলহানি, অর্থাৎ কোনোটা নিয়ম মতো চলবে না। তো এই সবগুলো নিয়ম বা নিয়মতান্ত্রিক চলার জন্য কি আমাদের এই জীব ও জড়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। আচ্ছা, এবার আসো অধ্যায়ের প্রশ্নগুলো একটু দেখি। তোমরা বলবে সবাই। ও আচ্ছা, তো আমি একে একে পড়াটা ধরবো, তোমরা সবাই হ্যান্ড রাইজ করো। তোমরা সবাই হ্যান্ড রাইজ করো। আচ্ছা, সবাই সবাই হ্যান্ড রাইজ করো। আচ্ছা, অবন্তিকা তুমি বলো প্রথম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি বলবা। তোমাকে অধ্যায় থেকে ধরি। তুমি এটা বলবা যে খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয়। স্যার উৎপাদক। উৎপাদক। আচ্ছা, এরপর তুমি বলবা যে তৃতীয় স্তরের খাদ্যগুলো সাধারণত কি হয়? স্যার কি বললেন বুঝতে পারলাম না। তৃতীয় স্তরের খাদক এরা সাধারণত কোন ধরনের হয়? স্যার আমি বলবো। না, এটা অবন্তিকা বলবে। ওকে স্যার। তৃতীয় স্তরের খাদক সাধারণত কোন ধরনের হয়? আচ্ছা, না পারলে বলবা সরি স্যার। সরি স্যার। আচ্ছা, তুমি আরেকটা বলো। স্যার আমি তুমি এখান থেকে আরেকটা বলো যে পারবো। আচ্ছা, নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? অবন্তিকা বলবে এটা। কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড। থ্যাংক ইউ, পারছো। এরপরে আসো। তুমি হাত নামাও, অবন্তিকা হাত নামাও। হ্যাঁ, মাসনুন মুহিত। জি স্যার। আচ্ছা, তুমি বলো। পরিবেশের জড় বস্তু বলতে আমরা সাধারণত কি মানে কোনগুলো বুঝে থাকি? বলবা পরিবেশের জড় বস্তু বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি বা কোন উপাদানগুলো বুঝে থাকি? স্যার সরি। মাসনুন মুহিত, তুমি শুনতে পারছো আমার কথা? স্যার ও তো সরি বলছে। ও সরি বলছো। আচ্ছা, তাহলে আরেকটা বলো তুমি।
তুমি বলবা সৌরশক্তিটা কি? সূর্য থেকে যে শক্তি আমরা পাই তাকে সৌরশক্তি বলে। ও আচ্ছা, থ্যাংক ইউ, পারছো। আচ্ছা, আগের প্রশ্নটা কি বলবে? এই যে বলছিলাম যে পরিবেশের জড় উপাদান বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? স্যার আমি বলবো। স্যার আমি পারবো। আচ্ছা, স্যার আমি তোমরা পারবো। না এইটা বলবে। এখানে তোমার নামটা কি? স্যার এইটা। ওটা আমি রায়ান। ও আচ্ছা, তোমার নাম কি? রায়ান। ও আচ্ছা, আমার নামের সাথে প্রায় মিল আছে। আচ্ছা, তুমি তুমি বলো তো জড় উপাদানগুলো সাধারণত কি? স্যার জড় উপাদানগুলো সাধারণত হলো মাটি, পানি, বায়ু, তাপ, কাঠ, স্যার এগুলো। হ্যাঁ, এইগুলো। ওকে, থ্যাংক ইউ, হয়েছে। তুমি আর একটা বলবা যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? স্যার খাদ্য শৃঙ্খলে উৎপাদক সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর বলবা নূর ফারাজ। হ্যাঁ, ফরজ, নূর ফরজ। তুমি বলবা। শুনতে পারছো আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, তোমার নাম কি বাবু? তুবাউল জান্নাত। তোবাউল জান্নাত। আচ্ছা, তুমি বলো যে তুমি বলবা যে উদ্ভিদের উপর মানুষ কিভাবে নির্ভরশীল? স্যার কি বললাম? উদ্ভিদের উদ্ভিদের উপর উপর মানুষ। কিভাবে নির্ভরশীল? স্যার উদ্ভিদের উপর মানুষ বিভিন্ন ভাবে নির্ভরশীল। যেমন উদ্ভিদ যে অ- যে কার- যে অক্সিজেন ত্যাগ করে আমরা মানুষ তা গ্রহণ করে। তারপর উদ্ভিদ থেকে আমরা খাদ্য পাই। আর একটা? স্যার উদ্ভিদ দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র তৈরি করি। ওকে, থ্যাংক ইউ, হয়েছে। এটাই শুনতে চাইছিলাম। আচ্ছা, এরপরে বলবা সাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সাইন, তুমি বলবা। শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তুমি বলো যে আমরা কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? আমরা বা মানুষ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল সেটা বলো। পারবা না? সাইম, শুনতে পারছো আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, আমি বলছি মানুষ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। বলো, দুই একটা বলো যে এইভাবে মানুষ প্রাণীর উপর নির্ভরশীল। আমরা প্রাণীর উপর নির্ভরশীল কারণ আমরা প্রাণী থেকে ডিম, দুধ, মাংস ইত্যাদি পাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে। আচ্ছা, শামিমা নাসরিন। শামিমা, শুনতে পারছো তুমি? শামিমা নাসরিন, তুমি শুনতে পারছো আমার কথা? আচ্ছা, আব্দুর রহিম অনি, তুমি শুনতে পারছো আমার জি কথা? স্যার। আচ্ছা, তোমার নাম কি এটাই? না স্যার, আমার নাম সাদাফ। সাদাব। হ্যাঁ, আচ্ছা, সাদাব, তুমি বলো আচ্ছা, তুমি বলো এটা বলো।
তুমি প্রথম শ্রেণীর দুই একটা খাদকের নাম বলো। স্যার বুঝি না। প্রথম শ্রেণীর বা প্রথম স্তরের দুই একটা খাদকের নাম বলো। না পারলে সরি স্যার বলে। হ্যাঁ, না পারলে বলবা সরি স্যার। প্রথম স্তরে খাদক। খরগোশ, হরিণ, গরু, ছাগল ইত্যাদি। হ্যাঁ। আচ্ছা, প্রথম স্তরে খাদকটা আসলে কারা? বা প্রথম স্যার স্তরে, আমি কয়েক বলতে পারবো। না তুমি দাঁড়াও, প্রথম স্তরে খাদক স্যার, আমি কাকে বলে এটা বলো শুধু। যে সংজ্ঞায় আসে যে প্রথম স্তরে খাদক কাকে বলে। সাদাব, তুমি বলবা। জি স্যার। তুমি বলবা যে প্রথম স্তরে খাদক কাকে বলে। স্যার সরি স্যার, পারতেছি না এটা। স্যার আচ্ছা, তোমাকে আরেকটা স্যার আমি বলবো। সাদাব, তুমি শুধু এটা বলো যে জীব জগতে সকল শক্তির উৎসটা কি। সূর্য। আচ্ছা, থ্যাংক ইউ, পারছো। এরপরে রবিউল হাসান, শুনতে পারছো তুমি? রবিউল হাসান, শুনতে পারছো আমার কথা? আচ্ছা আচ্ছা তো প্রাচ্যিক আচ্ছা, লিটন পাল। স্যার ও মনে হয় জয়েন হয়েছে না। লিটন পাল এখানে আপনি আছে। কি ডাকছিলেন? তুমি কি এই রবিউল হাসান এখান থেকে বলছো? না না স্যার। জি স্যার আমি স্যার সাইমন সুমাইয়া স্যার বলতেছি। ও, শামীমা নাসরিন, হ্যাঁ তোমাকে দেখেছি তো আমি। হ্যাঁ, তোমার নাম কি? দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি আমি তোমাকে। তোমার নাম কি বাবু? আমার নাম আব্দুল্লাহ আলী খান। ও, আচ্ছা, তোমাকে প্রশ্ন ধরি নাই তাই না? জি স্যার। আচ্ছা, তুমি বলো যে প্রথম স্তরে খাদক কাকে বলে। প্রথম স্তরের খাদক কাকে বলা হয়? প্রথম স্তরের খাদক বলা হয় প্রথম স্তরের খাদক স্যার প্রথম স্তরের খাদক হলো এমন এক জিনিস যা ওকামা করে খায়। না, পোকামাকড় না। প্রথম স্তরের খাদক যা উৎপাদক খায়। হ্যাঁ, উৎপাদককে খায় এটা বলতে পারো, তারা হলো প্রথম স্তরে খাদক। আচ্ছা, তুমি বলো যে একটা নাম বলো, দু একটা নাম বলো, প্রথম স্তরে খাদকের দু একটা নাম বলো। স্যার প্রথম স্তরের খাদকের নাম হলো যেমন চিহ্ন চিহ্ন থেকে পোকামাকড় খায়। না, প্রথম স্তরে খাদকের নাম বলো, খাদক যারা আছে প্রথম প্রথম স্তরে। স্তরের হুম, খাদকের নাম হলো ঘাস ফড়িং, পোকামাকড়, প্রজাপতি ইত্যাদি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আর এখানে লিটন পালের এখানে লিটন পাল, এখান থেকে তোমার নাম কি? আমার নাম দেবদাস বুঝি নাই। পাল। আচ্ছা, দেবদাস পাল, হ্যাঁ গতদিন বলছিলা। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে শক্তি প্রবাহটা কি। শক্তি প্রবাহটা শুধু বুঝিয়ে বলবা যে এটা হলো শক্তি প্রবাহ, সংজ্ঞা আকারে না। যে কোনো স্তর থেকে শক্তি উৎপাদন করা হয় তাকে শক্তি প্রবাহ বলে। বুঝি নাই, আবার বলো, একটু জোরে বলো তো। যে কোনো স্থান থেকে শক্তি উৎপাদন করা হয় তাকে শক্তি প্রবাহ বলে। যে প্রথম স্তর থেকে শক্তি উৎপাদন করা হয়। উৎপাদন করা হয়, আচ্ছা এটা বলছো। একটু বুঝিয়ে বলো যে এটা হলো শক্তি প্রবাহ।
অর্থাৎ সোজা সোজা একদম সহজভাবে বুঝিয়ে বলো যে এইটা হলো শক্তি প্রবাহ। স্যার পারবো না। আচ্ছা, তোমাকে আরেকটা ধরছি, দাঁড়াও। আচ্ছা, তুমি এইটা বলো যে মানুষের উপর উদ্ভিদ কিভাবে নির্ভরশীল? মানুষের উপর উদ্ভিদ বিভিন্নভাবে নির্ভরশীল, যেমন মানুষ অক্সিজেন ত্যাগ করলে মানুষ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলে তা উদ্ভিদ খাদ্য তৈরির জন্য গ্রহণ করে। হুম, এবং আচ্ছা, এবং কি করে? তাদের প্রয়োজনীয় সার প্রদান করে, সার থেকে উদ্ভিদ পুষ্টি পায়, এগুলো না? এভাবে আচ্ছা, এভাবে উদ্ভিদ মানুষের উপর নির্ভরশীল। আচ্ছা, থ্যাংক ইউ, পারছো। এরপর অবন্তিকা, তুমি কই গেলা? আচ্ছা, এইখানে কাউসার আহমেদ, এখানে কি আছো তুমি? স্যার আমি আচ্ছা, তোমার নাম কি? রাবিহা আহমেদ অরণি। আচ্ছা, অরণি, তুমি বলো তো শক্তি প্রবাহটা কি? শক্তি প্রবাহটা কি সরি বলতে, স্যার। শক্তি প্রবাহটা একটু বুঝিয়ে বলো যে এইটা হলো শক্তি প্রবাহ। স্যার এটা আমি পারবো। আচ্ছা, তাহলে অরণি তুমি আরেকটা বলবা যে তুমি বলো যে প্রাণী কিভাবে মানুষের উপর নির্ভরশীল? প্রাণী কিভাবে স্যার মানুষের আবার উপর বলবেন নির্ভরশীল? কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে, অরণি তুমি। প্রাণী কিভাবে মানুষের উপর নির্ভরশীল? কারণ মানুষ প্রাণীদেরকে খাবার খাওয়ায়। এরপর আচ্ছা, খাবার খাওয়ায়, প্রয়োজনীয় চিকিৎসা দেয়। গরু, তোমাদের যদি বাড়িতে গরু বাছুর থাকতো, অসুস্থ হলে সেগুলোকে চিকিৎসা দিতে না? Yes, তারপরে হ্যাঁ, জ্বর বৃষ্টি স্যার। থেকে বাঁচার জন্য থাকার ব্যবস্থা করে দেয়। এইভাবেই তো প্রাণীরা কি মানুষের উপরে নির্ভরশীল। মানুষের উপর নির্ভরশীল। আচ্ছা, এরপরে অবন্তিকা, আহ, তোমার ওইটা হয়েছে। অবন্তিকা, তুমি বলো যে শক্তি প্রবাহটা কি, এটা বলো তুমি। শক্তির প্রধান উৎস হলো সূর্য। এ থেকে সৌরশক্তি বিভিন্ন জীবে সঞ্চারিত হয়। এই সঞ্চারিত হওয়াটাই হলো কি শক্তি প্রবাহ। আচ্ছা, তুমি আরেকটা বলো তো। তুমি দ্বিতীয় স্তরে দুই একটা খাদকের নাম বলো। স্যার ব্যাং। হ্যাঁ, আরেকটা। আচ্ছা, দাও, এটাই নিলাম। ওকে, বলো এবার যে, আর আমি তোমাদের বাড়ির কাজটা আমি দিয়ে দিচ্ছি, পিডিএফ আকারে প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্নের অ্যান্সারটা তোমরা লিখে রাখবে। ওইটাই হলো তোমাদের বাড়ির কাজ। অধ্যায়ের মধ্য থেকে প্রশ্ন করা আছে আমার, ওই প্রশ্নের ওই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, ওইটা তোমরা খাতায় লিখে নিবে। ওইটাই তোমাদের বাড়ির কাজ। বুঝতে পারছো সবাই? স্যার টেলিগ্রাম পাওয়া যায় না? স্যার বুঝিনি, আবার বললে ভালো হতো স্যার। বললাম যে বাড়ির কাজটা আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি পিডিএফ করে, ওই প্রশ্নটা তোমরা ওই প্রশ্নের উত্তর লিখে নিবে খাতায়, লিখে নিয়ে ওইটা আমাকে দেখাবে। ওকে স্যার। স্যার এখন দেখাতে হবে? হ্যাঁ, আজকে আজকে এটা লিখে দেখাতে হবে না? না, এটা পরবর্তী ক্লাসের আগে। ওকে স্যার। ওকে, স্যার এটা কি টেলিগ্রামে দিবেন? না, এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দিচ্ছি। ওকে স্যার। ওকে, আর আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। না স্যার। নো সবাই ঠিক মতো বুঝতে পারছো? নো স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ Yes, থাকো। sir. Yes. Okay.